কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পক্ষ থেকে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আইনজীবী এই বিষয়ে একাধিকবার তাদের যে বক্তব্য রয়েছে আদালতের সামনে পেশ করেছে। পাল্টা এই মামলার থেকেই আদতে নিজেদের সরিয়ে নেওয়ার, এই তদন্ত থেকে অব্যাহতি চাওয়ার আবেদন জানাচ্ছেন একের পর এক অভিযুক্ত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর আমরা দেখেছি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, তার স্ত্রী এবং পুত্র। মানিক ভট্টাচার্য তার আত্মপক্ষ সমর্থনে আদালতে ঠিক কি বলেছেন, এই ইডির তদন্ত নিয়ে বা তার কি বক্তব্য, সে বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বক্তব্য এই বিষয়ে মানিক ভট্টাচার্যের? দেখো, তোমাকে এই বিষয়টা বোঝাবার আগে প্রথমেই একটা জানাই, সেটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে যেটা শুরু হয়েছিল সেটা দুটি বিষয়, একটি হচ্ছে সেকেন্ডারি, একটি হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি যেটা আমরা এসএসসি বলে থাকি, সেই এসএসসির মামলা কিন্তু যেমন নিম্ন আদালতে সিবিআই স্পেশাল কোর্টেও চলছে, পাশাপাশি সুপ্রিম কোর্টে যে সেটি কিন্তু এখনো বিচারাধীন অবস্থাতেই রয়েছে। এবং সেক্ষেত্রে প্রাইমারি আরেকটি হচ্ছে প্রাইমারি নিয়োগ দুর্নীতি, মানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। সেকেন্ডারি নিয়োগ দুর্নীতিটা কিন্তু আরো অনেক বিশাল ব্যাপ্ত, কিন্তু প্রাথমিক দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে মামলাগুলি একমাত্র কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যেমন বিচারাধীন অবস্থায় রয়েছে, যেমন সৌমেন নন্দীর মামলা আমরা জানি, নামকরা মামলা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সময় থেকে শুরু হয়েছিল, পাশাপাশি সেই মামলার কিন্তু স্থগিতাদেশ আপাতত সুপ্রিম কোর্টের জায়গা থেকেও হয়ে রয়েছে। এবারে কেন, কোন জায়গায় এলো? প্রথমত আমরা আজকে যে আলোচনা করব যে গতকাল যে সিবিআই স্পেশাল আদালতে যে মানিক ভট্টাচার্য, তার পুত্র সৌভিক ভট্টাচার্য এবং স্ত্রী শতরূপা ভট্টাচার্য মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সিবিআই ইডি চার্জশিটের পর, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল? প্রথমত হচ্ছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি নিয়োগ দিয়ে অর্থ নিয়েছেন এবং এর ভেতরে একটা মানি লন্ডারিং হয়েছে। এক্ষেত্রে মানিক ভট্টাচার্যের যে দাবি সেটা হচ্ছে, তিনি যে দাবিটা করেছেন যে মানি লন্ডারিং অ্যাক্ট, এই মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে এই আইনে কিন্তু কতগুলো জিনিস পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। প্রথম হচ্ছে, এই মানি লন্ডারিং অ্যাক্ট তাদের ওপরেই কার্যকর হবে, প্রথমে তাকে একটা ক্রাইম করতে হবে এবং সেই ক্রাইমের মধ্যে অর্থের একটা বেআইনি আর্থিক লেনদেনের একটি তথ্য থাকতে হবে এবং সেই বেআইনি আর্থিক লেনদেনের কিভাবে সেগুলোকে গণ্য করা হবে তার জন্য একটা শিডিউল কিন্তু করে দেওয়া আছে এই মানি লন্ডারিং অ্যাক্টে। সেক্ষেত্রে যেমন 420 মানে ফৌজদারি, চিটিংবাজি এই সব বিষয়ের মধ্যে দিয়ে যদি মানি লন্ডারিং বিষয়টি আসে তাহলে সেটা কিন্তু মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে অধীনে হবে। মানিক ভট্টাচার্যের দাবি হচ্ছে তিনি একটা সুন্দর হাইকোর্টের একটা মামলা তুলে ধরেছেন। সেই মামলাটি কি? বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যখন সৌমেন নন্দীর মামলা ওঠে তখন বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কারভাবে বলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইকে যে তোমরা যে বারবার বলছো নিয়োগে দুর্নীতি হয়েছে, কোন কোন প্রার্থী বেআইনিভাবে নিয়োগ হয়েছে তার তালিকা একটা দাও। এবং সেই তালিকাটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রডিউস করলো। এখানে বলে রাখি যে প্রাথমিকের নিয়োগের, এসএসসি নিয়োগের ক্ষেত্রে যেমন প্রাথমিক পর্ষদ আছে, সেখান থেকে মধ্যশিক্ষা বোর্ড, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ হয়। প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা বোর্ড একটা আছে, সেই বোর্ডের কাছ থেকে সোজা চলে যায় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে। ডিস্ট্রিক্ট যে অথরিটি আছে তার কাছে চলে যাবে, সেখান থেকে ডিআই এর হাত দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়। এটা হচ্ছে প্রসেস। এবং সেক্ষেত্রে প্রাথমিক বোর্ড একটা টেট পরীক্ষা নেয়, তারা একটা মেধা তালিকা তৈরি করে, সেই মেধা তালিকা অনুযায়ী চলে যায় ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলে, সেখান থেকে চলে যায় ডিআই এর কাছে। এসএসসির ক্ষেত্রে যেমন পর্ষদ রেকমেন্ডেশন লেটার দেয়, মাধ্যমিক বোর্ড সেটাকে নেয়, নিয়ে মাধ্যমিক বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড সেটাকে পাঠায় ডিস্ট্রিক্টের কাছে, সেখান থেকে সেই অ্যাপয়েন্ট দেখে
তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়। সুতরাং এখানে যেমন রেকমেন্ডেশন লেটারের ব্যাপার আছে, প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু তা নয়। এখানে মানিক ভট্টাচার্যের দাবি হচ্ছে, প্রথমত দাবি হচ্ছে যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো ক্ষেত্রে কিন্তু কোনো রেকমেন্ডেশনের ব্যাপার নেই। উনি ছিলেন চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা বোর্ডে, তিনি কোনো রেকমেন্ডেশন নেই, তিনি একটা মেধা তালিকা প্রকাশ করেছেন, সেই মেধা তালিকা অনুযায়ী ডিস্ট্রিক্ট কাউন্সিল সেটাকে রেকমেন্ড করে তারা ডিআই এর কাছে পাঠিয়েছে। এখানে ওনার বক্তব্য হচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহার ঘরে যখন সিবিআই এবং তদন্তকারী সংস্থাকে বলল যে তুমি এই যে যাদের বেআইনি নিয়োগ হয়েছে তার মূল তথ্যটা কি, কিসের ভিত্তিতে বলছো নিয়োগ হয়েছে। এইখানে বলে রাখি যে প্রাথমিক টেট যখন পরীক্ষা হলো, প্রাথমিক বোর্ড যখন মেধা তালিকা তৈরি করলো, সেই মেধা তালিকাটা চলে যায় কিন্তু হচ্ছে তোমার ন্যাশনাল ইনফরমেশন কাউন্সিলের কাছে। বেশ, এই মেধা তালিকার একটা রেজাল্ট কিন্তু থাকে ন্যাশনাল ইনফরমেশন কাউন্সিলের কাছে, যেমন এসএসসির ক্ষেত্রে নাইসার কাছে ছিল। এইবারে তদন্তকারী সংস্থা কি করলো, ন্যাশনাল ইনফরমেশন কাউন্সিলের কাছে গেল, গিয়ে তাদের কাছ থেকে যে রিপোর্ট নিয়ে এলো, নিয়ে এসে এফিডেভিট করে আদালতে জানালো যে সেই রিপোর্টে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যারা নিয়োগ হয়েছে তারা এলিজেবল। আচ্ছা, এখানে মানিক ভট্টাচার্যের দাবি হচ্ছে তাহলে যদি যারা এলিজেবল, তাহলে সেক্ষেত্রে আমি কি করে তাদের অর্থের বিনিময়ে টাকাটা দিলাম, এখানে চাকরিটা আর্থিক দিলাম, লেনদেন, চাকরিটা দিলাম। কোথায় নিয়োগে দুর্নীতি হলো, এখানে আর্থিক লেনদেনের বিষয়টা আছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি এই জায়গাটাকে গার্ডস করলেন, নিজেকে আত্মপক্ষ সমর্থনে তিনি এই জায়গাটাকে তুলে ধরলেন, এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই বলা হলো যে এই প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি। এবারে দ্বিতীয় হলো সিবিআই তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একটা 94 জনের নাম দেওয়া হলো, যে 94 জনের নামের পরিষ্কারভাবে বলা হলো এই 94 জন বেআইনি নিয়োগ হয়েছে। এই 94 জনের যে বেআইনি নিয়োগ হয়েছে তার ক্ষেত্রে প্রাইমারি বোর্ড পরিষ্কারভাবে আদালতে এফিডেভিট দিয়ে জানিয়ে দিল যে এই 94 জন যে নিয়োগ হয়েছে এই নিয়োগের কোনো মেধা তালিকা প্রাইমারি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি। এই 94 জন যে নিয়োগ হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে হয়েছে, অর্থাৎ জেলা ভিত্তিক থেকে নিয়োগ হয়েছে। এখানে মানিক ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে তাহলে আমি কি করে এখানে দোষী হলাম, কারণ এটা তো আমার রেকমেন্ডেশনে যা নিয়োগ হয়েছে। এরপরে যে বিষয়টি তিনি তুলছেন যে চার্জশিটে আছে যে 325 জনের কাছ থেকে 1 লাখ টাকা করে নেওয়া হয়েছে, 3,25,00,000 টাকা। ওনার দাবি হচ্ছে যে সেই যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টে অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের নামও ডবল করে রয়েছে। এই যে টাকাটা নেওয়া হয়েছে, এই টাকাটা নেওয়ার ক্ষেত্রে কে স্বীকার করেছে? তাপস মণ্ডল স্বীকার করেছে। বেশ, এই তাপস মণ্ডল টাকাটা দিয়েছে কুন্তলকে। কুন্তল বলেছে আমি তাপস মণ্ডলের কাছ থেকে টাকাটা পেয়েছি। তাহলে পিএমএলএ অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্টে তোমার প্রথম হচ্ছে প্রেডিকেট অফেন্স কে করেছে, মানে মূল ক্রাইমটা কে করেছে। এখানে কিন্তু তাপস মণ্ডল টাকাটা নিয়েছে মূল। এবার কুন্তল ঘোষ যে টাকাটা পেয়েছে সেটাও সে রেকমেন্ড করেছে, সে স্বীকার করেছে। এই যে কুন্তল ঘোষ যে 7 জন বা 9 জনকে যে টাকাটা দিয়েছে, যাদের নাম করেছে তার মধ্যে মানিক ভট্টাচার্যের নাম নেই। আচ্ছা, তাহলে মানিক ভট্টাচার্য বলছে যে কুন্তল ঘোষ যে আমাকে টাকাটা দিয়েছে বা আমার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে, ওই টাকাটা ঢুকেছে বা আমি টাকা পেয়েছি, তার প্রমাণটা কোথায়? তাহলে 3,25,00,000 টাকা আমার নয়। তার দাবি হচ্ছে যদি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বলে থাকে যে নিয়োগ দুর্নীতি, নিয়োগ বেআইনি নিয়োগ হয়নি, যেগুলো নিয়োগ হয়েছে, যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাগুলো 2207 এরকমের যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় যদি বেআইনি নিয়োগ নাই হয়ে থাকে তাহলে ওখানেই তো ক্রাইমটা বন্ধ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে টাকার প্রশ্ন আসছে কোথা থেকে? এটা হচ্ছে মানিক ভট্টাচার্যের আত্মপক্ষ সমর্থনের কালকে সওয়াল ছিল। দ্বিতীয় হচ্ছে সৌভিক ভট্টাচার্য। সৌভিক ভট্টাচার্যের ব্যাপার কি ছিল, যে তিনি কারুর সাথে এগ্রিমেন্ট করেছিলেন ক্লাস করাবেন বলে, এবং তিনি ক্লাস করিয়েছেন, তার বিনিময়ে অর্থ নিয়েছেন, কিন্তু অর্থ তিনি ক্লাসগুলোই করাননি, এটা হচ্ছে আই ওয়াশ। বেশ, সেক্ষেত্রে তার দাবি হচ্ছে যে তিনি যে
কারুর সঙ্গে যখন ক্লাস করবেন বলে এগ্রিমেন্ট করেছেন করোনার সময় অনলাইনে, সেই সময় তার মধ্যে একটা চুক্তি হয়েছে। একজন অনলাইনে ক্লাস করালে যে ছাত্র ক্লাস করবে তার মধ্যে চুক্তি হবে, আমি তোমাকে 10টা ক্লাস দেবো, তার ভিত্তিতে তুমি আমাকে 500 টাকা কি 5,000 টাকা করে দেবে। এই যে এগ্রিমেন্টটা, এই এগ্রিমেন্টটা যার সঙ্গে হলো তাকে তাহলে কমপ্লেন করতে হবে যদি এগ্রিমেন্ট ফেল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কোনো এগ্রিমেন্ট অর্থাৎ কোনো ছাত্রের পক্ষ থেকে সেই অভিযোগ যায়নি। অভিযোগটা করছে কি ইডি। এভিডেন্স অ্যাক্টে বলা হচ্ছে যে অভিযোগটা কিন্তু এই আইনে কিন্তু বলতে হবে যে যোগ করবে তার সঙ্গে এগ্রিমেন্টের বক্তব্য থাকতে হবে, মানে চুক্তি চুক্তি ভঙ্গ করবে যে তার প্রেক্ষিতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে অভিযোগটা করবে। কিন্তু দুই চুক্তিদাতার মধ্যে কিন্তু কাউকে একজনকে অভিযুক্ত করতে হবে, কিন্তু এখানে সেটা নেই। তাহলে ওনার বক্তব্য হচ্ছে যে তাহলে 1 নম্বর হচ্ছে কোনো এগ্রিমেন্টের সঙ্গে যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে সে কোনো অভিযোগ করেনি, তাহলে ইডি এটা সাসপেক্টেড করছে, সাসপেক্টেডের ওপরে কেস দাঁড়ায় না। দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা কালকে আদালতে দেখিয়েছেন যে ওনার প্রত্যেকটি ক্লাস ইউটিউবে আপলোড আছে। আচ্ছা, এভিডেন্স অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে একজন হবে মালিক, আরেকজন হবে হোল্ডার, আরেকজন হবে তোমার সার্টিফাইড। যেমন ধরো তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট হলো, সেই এগ্রিমেন্টটা রেজিস্ট্রি হলো রেজিস্ট্রি অফিসে, তাহলে তুমি মালিক, আমি হচ্ছি তার হোল্ডার এবং রেজিস্ট্রি অফিস হচ্ছে সার্টিফাইড। আচ্ছা, দুজনের চুক্তির মধ্যে কেউ যদি একজন মারা যায় সেক্ষেত্রে আমরা সবসময় বলি রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপি তুলতে হবে, তার মানে সার্টিফাইড। তাহলে এক্ষেত্রে এই যে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সৌভিক ভট্টাচার্য ক্লাস করিয়েছে, তার জন্য টাকা নিয়েছে, সে এগ্রিমেন্ট একজন, অপরজন হচ্ছে যে ছাত্র ক্লাস করেছে, ঠিক। সার্টিফাইড হচ্ছে ইউটিউবের ওখানে যে উনি যেটা দেখিয়েছেন যে তিনি যে ক্লাস করিয়েছেন সেটা 4 বছর আগে যে আপলোডেড হয়েছে সেই তারিখটা তো আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন তদন্ত করছে সেটা চেঞ্জ করতে পারবে না, কারণ ইউটিউবে সার্টিফাইড। তাহলে এখানে অ্যাজ পার এভিডেন্স অ্যাক্ট দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা কখনোই গ্রাহ্য নয়। এই পয়েন্টে, এই দুটো পয়েন্টে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটা চেয়েছিল তিনি আত্মপক্ষ সমর্থনে সেই জায়গা থেকে ডিসচার্জ চেয়েছেন। বেশ। 3 নম্বর হচ্ছে শতরূপা ভট্টাচার্য। শতরূপা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে যার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ছিল তার হচ্ছে তিনি মৃত ব্যক্তির কেওয়াইসি জমা দিয়েছেন 2017 সালে। সেই ব্যাংক অ্যাকাউন্টের খতিয়ে দেখা যাচ্ছে যে 2006 বা 9 সালে যখন ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল সেই ব্যক্তি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বেঁচে ছিলেন, তার কেওয়াইসি রয়েছে। 2019 সালের পর যে কেওয়াইসি জমা পড়েছে সেখানে সেটা প্রডিউস করেছেন যে শুধুমাত্র শতরূপা ভট্টাচার্যের যে আধার কার্ড এবং প্যান কার্ড সেটা জমা পড়েছে, সেখানে কিন্তু মৃত্যুঞ্জয় চ্যাটার্জির কোনো কেওয়াইসি জমা পড়েনি। যার জন্য শতরূপা ভট্টাচার্যের যখন জামিন মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল তখন কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার রায়ের শেষে লিখেছেন নো মেড আউট অন দিস কেস, অর্থাৎ এই কেসের কোনো সারবত্তা নেই বলে তিনি কিন্তু পরিষ্কারভাবে তার রায় প্রতিফলিত করেছিলেন। এবং সেক্ষেত্রে 2019-এর পর 2017 বা পর যে তার আগে যেহেতু উনি 2015 সালে বোধহয় মারা গেছিলেন, তারপরে যে কেওয়াইসি জমা পড়েছে সেখানে কিন্তু মৃত্যুঞ্জয় চ্যাটার্জির নামে কোনো ডকুমেন্ট জমা পড়েনি, শুধু শতরূপার নামে জমা পড়েছে। সুতরাং এই 3টে ভাগে তারা আত্মপক্ষ সমর্থনে সওয়াল করেছেন। অবশ্যই ইডি তার অপোজ করেছে, অপোজ করে তাদের কথা বলেছে। এখন সোমবার দিন এই মামলার রায়দান দুটি হবে, এক হচ্ছে চার্জ ফ্রেম হবে, দ্বিতীয়ত হচ্ছে আত্মপক্ষ সমর্থনে তারা যে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সেই অব্যাহতি পাবেন কি পাবেন না সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করবেন বিচারক। একবারে ধন্যবাদ পীযূষ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এক্ষেত্রে আগামী সোমবার দিন আদালতে মহামান্য বিচারপতি তিনি কি নির্দেশ দেন সে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।